হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি তোমাদের সাথে নতুন একটি ক্লাসে। তো আজকের ক্লাস অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। গত ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়টা পড়ে ফেলছি এবং সেখান থেকে এমসিকিউ, সৃজনশীল, তারপর হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সবকিছু কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লাসের পরও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অনেকে আমাকে মেসেজ করে জানাইছো যে ভাইয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শিখে ফেলছি। তো এবার চলো আমরা হচ্ছে ইতিহাসের তৃতীয় অধ্যায় পড়ব, যেখান থেকে তুমি এমসিকিউ, তারপর হচ্ছে সৃজনশীল, অনুধাবনমূলক সবকিছু পাবা। তো চলো, দেখতে পাচ্ছি আমার সাথে কে কে আসো। হ্যাঁ, আমার সাথে অনেকেই আসো। তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে আসছে। ফাইজা রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মুনিয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, সবাই আসলেই মন দিয়ে ক্লাস করবা। আর হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই জন্য কি করতে হবে, ক্লাসটা একটু শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে আসছে। ঠিক আছে। আর তোমরা, যেহেতু আমরা আজকে দ্বিতীয় ক্লাস, অনেকে আমার সাথে পরিচিত হইছো, আবার অনেকেই নতুন একদম ক্লাসে। তো যারা যারা একদম নতুন তোমরা কিন্তু জানিয়ে দিতে পারো যে কে কোন কলেজ, কোথা থেকে ভাইয়াকে দেখতেছো। ঠিক আছে, আচ্ছা। তো চলো, প্রথমে তোমরা তো জানো ভাইয়া কিভাবে পড়াই। প্রথমে ভাইয়া কি করব, কিছু এমসিকিউ সলভ করাবো। প্রথমে হচ্ছে আমি কিছু এমসিকিউ সলভ করাবো, তারপর তোমাদেরকে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দেবো, যেগুলো তুমি মাত্র 1 ঘন্টায়, তুমি মাত্র 1 ঘন্টা ভালো করে পড়লে এই অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ তথ্য তুমি হচ্ছে মুখস্থ করে ফেলতে পারবা। ঠিক আছে, সেই তথ্যগুলো আমি একটু পরে দেখাবো। আগে আমি তোমাদেরকে একটু টেস্ট করব যে তোমরা যে এতদিন যাবত এই যে পড়াশোনা করছো, আদৌ যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে এখানে, তোমরা কি সেগুলো আদৌ পারতেছো কিনা, একটা টেস্ট হয়ে যাক। ঠিক আছে, একটা সাডেন টেস্ট হয়ে যাক, তারপরে আমি হচ্ছে তোমাদেরকে বিস্তারিত একটু পরে সব পড়াই দিব আগের ক্লাসের মতো। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে চলে আসছো। একটু নামগুলো পড়ি। মোহাম্মদ সেলিম, তারপরে ফাইজা রহমান। হ্যাঁ, এই তো বন্ধুদেরকে মেনশন করে দাও। নূপুর আক্তার বলছে শেয়ার করলে মিষ্টি দিবেন কি? শেয়ার করলে মিষ্টি দিব না, তবে মিষ্টির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস দিব। কারণ মিষ্টি তুমি কি খাবা, মিষ্টির হচ্ছে উপযোগিতা আছে। মিষ্টির উপযোগিতা কতক্ষণ? মিষ্টির উপযোগিতা হচ্ছে তুমি খাবা ওই যতক্ষণ পর্যন্ত তুমি টয়লেট না যাও, বা একদিনও না, অতটুকু পর্যন্ত মিষ্টির উপযোগিতা। কিন্তু এই যে স্লাইডটা আমি তোমাদেরকে দিব, এই স্লাইডটার উপযোগিতা একদম ভার্সিটি এডমিশন পর্যন্ত। ভার্সিটি এডমিশন যেদিন তুমি রেজাল্ট পাবা যে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তার আগের দিন পর্যন্ত, বা তুমি যখন বিসিএস দিবা বা অন্যান্য পরীক্ষা দিবা, সেই পর্যন্ত হচ্ছে এই পিডিএফটা তোমার কাজে দিবে। কারণ এই পিডিএফে এমন সব তথ্য দেওয়া আছে যেগুলো তোমার এসিসি, যেগুলো তোমার এডমিশন, যেগুলো তোমার হচ্ছে বিসিএস সহ অন্যান্য জব প্রিপারেশন, সব কিছু প্রিপারেশন কিন্তু একদম মেন ভিত্তিটা কিন্তু এখানে আছে। সো বুঝতে পারতেছো তোমার জন্য মিষ্টি বেশি ইম্পর্টেন্ট নাকি এই স্লাইডটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করে দেই। ওকে, তো আমরা চলো শুরু করে দিই। আচ্ছা, সবার আগে কিন্তু নূপুর আক্তার অ্যান্সারটা দিছে যে মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন। সে বলছে হচ্ছে 1 খ, অর্থাৎ সে বলছে 1858। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তনিমা তারিন। স্যার কোন চ্যাপ্টার পড়াবেন? আজকে হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেহেতু দ্বিতীয় অধ্যায় সিলেবাসে নাই, তৃতীয় অধ্যায় আমরা পড়াচ্ছি। ঠিক আছে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ওকে, তারপরে আবু সালের আহাদ বলছে 1 খ, অর্থাৎ সে বলছে 1858। তারপরে রক্তিম চাকমা বলছে 1 ক, অর্থাৎ সে বলছে 1857। ওকে, তোমরা সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমি হচ্ছে সবার অ্যান্সারটা দেখবো। তোমরা একটু সবাই কষ্ট করে একটু অ্যান্সার করে ফেলো। ওকে, আচ্ছা, নীল আকাশের তারা, হ্যাঁ সবাইকে মেনশন করে দাও। তারপর হচ্ছে এশা বলছে 1 খ। হ্যাঁ, তো আমি হচ্ছে তোমাদের অ্যান্সারটা নিচ্ছি। ওকে,
তো যারা হচ্ছে 1858 বলছো তাদের সবার অ্যান্সার ঠিক, কারণ মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন? এটা হচ্ছে 1858 হবে, ঠিক আছে। 1858 সালে মহারানী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণা প্রদান করেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা গত বছর পরীক্ষায় আসছে এবং বিভিন্নবার এসএসসিতে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার চলো আমি হচ্ছে তোমাদেরকে 2 নাম্বার যে প্রশ্নটা, এগুলোর কিন্তু উত্তর দেওয়া আছে, এগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে, তোমরা উত্তরগুলো কিন্তু পিডিএফই পেয়ে যাবা, ঠিক আছে, পিডিএফই পেয়ে যাবা। তারপর আসো, ইংল্যান্ডের রানীকে কাইজার ই হিন্দ, এই যে কাইজার ই হিন্দ অর্থাৎ ভারত সম্রাজ্ঞী, এই খেতাবটা কে প্রদান করছেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড রিপন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমার ইয়েতেও আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। তারপর হচ্ছে এভাবেও তোমার হচ্ছে এটা সৃজনশীলও আসতে পারে, সৃজনশীল বলতে পারে যে উদ্দীপকের কয়েকজন ব্যক্তি যে হচ্ছে এই ইংল্যান্ডের রানীকে কাইজার ই হিন্দ তারপর হচ্ছে খেতাব প্রদান করছে। তারপর গ নাম্বারে আসতে পারে সেই ব্যক্তিটাকে, তার সম্পর্কে কিছু বলো। তারপর গ নাম্বারে বলতে পারে তার সম্পর্কে তার কোনো একটা উক্তি বা তার কোনো হচ্ছে একটা কাজ নিয়ে একটা বিস্তারিত কিছু আসতে পারে। সো এইভাবেই কিন্তু সৃজনশীলগুলা আসবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার দিছি ঈশা বলছে 2 এর গ লর্ড লিটন, আবু সালে রাহাত বলছে 2 এর গ লর্ড লিটন, তারপর মেহরিন পায়ের বলছে 2 এর গ লর্ড লিটন, নূপুর আক্তার বলছে 2 এর খ, সে বলছে লর্ড কেনিং। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যান্সার দেখতেছি। ওকে, সবাই অ্যান্সার দাও, ট্রাই করো, কারণ এখানে তুমি যত বেশি অ্যান্সার করবা তখন কিন্তু তোমার এগুলো হচ্ছে পরীক্ষায় আরো বেশি বেশি মনে পড়বে, ঠিক আছে, পরীক্ষায় বেশি বেশি মনে করবে। আচ্ছা, তো এটার অ্যান্সার হবে লর্ড লিটন, এটার অ্যান্সার হবে কি? লর্ড লিটন। ওকে, তারপরে আমরা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা দেখি। ওকে, 3 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি দিছি সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলাই ঘুরে ফিরে তুমি দেখবা তোমার বিভিন্ন পরীক্ষায়, তোমার এসএসসির বিভিন্ন বোর্ডে আসবে, এগুলা থেকে ঘুরে ফিরে। দেখো 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণীত, আচ্ছা কিছু ভুল হয়েছে, ভারত শাসন আইন প্রণীত হয় কেন? ফকির সন্ন্যাসী বিদ্রোহের কারণে, ফরাইজি আন্দোলনের কারণে, ওয়াহাবি আন্দোলনের কারণে, মহাবিদ্রোহের কারণে। এটা দেখে অ্যান্সার করো। 3 নাম্বারটা দেখবো, ভাই গত ক্লাসে নোট শেয়ারে পুরস্কার দিলেন না। এটা আসলে গত ক্লাসে নোট শেয়ার মাত্র 3 জন না 4 জন যেন করছে, তো এত অল্প পরিমাণ হচ্ছে নোট শেয়ার করলে তো হবে না, তাই না? অ্যাটলিস্ট কম হইলেও তো 30-35 জন করতে হবে, নাহলে তো। বাট যারা দিছে আমি তাদেরকে মাথায় রাখছি, তাদের সবকিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, পরবর্তীতে যখন আমরা কোনো অ্যানাউন্স দিব বা কিছু করব তখন তাদের কথা মাথায় রাখবো, ঠিক আছে। হ্যাঁ, যারা করছো তাদের অ্যান্সার, তাদের খাতা আমার কাছে আছে, আমি দেখছি একটা খুব সুন্দর একটা খাতা, একটা কি যেন, আমি ওইটা মেইন গ্রুপেও শেয়ার দিছি আমাদের, খুব সুন্দর লেখা আমি দেখছি। ওকে, তারপর আবু সালে রাহাত বলছে 3 এর ঘ মহাবিদ্রোহের কারণে, আসিফ মন্ডল বলছে খ ফরাইজি আন্দোলনের কারণে। ওকে, তোমরা সবাই অ্যান্সার করতে থাকো, আমি বলতেছি, তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। আজকে শেয়ার একদমই কম, আমি আবারও বলতেছি, যারা আজকের ক্লাসটা শেয়ার করবে তাদেরকেও কিন্তু আজকের এই পিডিএফটা আমরা দিয়ে দিব। তোমরা জাস্ট হচ্ছে শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের আইডিকেশন পেজে দিবা, পেজে দিলেই কিন্তু 2টা পিডিএফ, আজকেও 2টা পিডিএফই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বিশ্বাস করে পিডিএফ গুলো পড়লে তোমার আলাদা করে আর পড়তে হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, মেহরিন পায়েল বলছে 2 এর গহ মহাবিদ্রোহের কারণে, তারপর হচ্ছে নূপুর আক্তার বলছে খ ফরাইজি আন্দোলনের কারণে, ফাইজা রহমান বলছে ঘ। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ঘ মহাবিদ্রোহের কারণে, ঠিক আছে, ভারত শাসন আইন প্রণীত হয় মহাবিদ্রোহের কারণে। আচ্ছা, তারপরে 4 নাম্বার প্রশ্নটা, আমি এগুলো বিস্তারিত পরে দেখাই দিব। 4 নাম্বারটা দেখো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? ইলবার্ট বিল প্রণয়ন করেন কে? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড মিন্টো। এটা দেখি কে কে পারো, এটা দেখি কে কে পারো। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করে ট্রাই করো। মেহরিন পায়েল, আচ্ছা, আবু সালে রাহাত বলছে 4 এর গ অর্থাৎ লর্ড রিপন, আবু সালে রাহাত বলছে 4 এর গ, ফাইজা রহমান বলছে গ লর্ড রিপন। ওকে, তারপর হচ্ছে এশা বলছে লর্ড রিপন। ওকে, মেহরিন পায়েল বলছে লর্ড রিপন, আসিফ মন্ডল বলছে লর্ড রিপন, ফাইজা রহমানও বলছে লর্ড রিপন। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে লর্ড রিপন। ইলবার্ট বিল প্রণয়ন করছেন লর্ড রিপন, এটা মাথায় রাখবা। এটার ব্যাখ্যা এইভাবে আসবে, ইলবার্ট বিলটা মেনলি কি, তো এটা আমরা একটু পরে যখন হচ্ছে পড়াবো তখন দেখবা। আচ্ছা, তারপরে দেখো
5 নাম্বার, লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? কেন হান্টার কমিশন নিয়োগ করেন? সাম্রাজ্য, এটা হবে সাম্রাজ্য বিস্তারের জন্য, জনসমর্থনের জন্য, মহারানীকে সন্তুষ্ট করার জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। লর্ড রিপন। তাহলে হান্টার কমিশন কে নিয়োগ করছে? হান্টার কমিশনটা নিয়োগ করছে কে? মনে রাখবা, লর্ড রিপন। আর কেন করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটা না একটা প্রশ্ন অবশ্যই পাবা, যে কোনো বোর্ডই হোক, একটা না একটা এমসিকিউ বা ক নাম্বার প্রশ্ন বা ব্যাখ্যা অনুধাবনমূলক, এটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই পাবা। ঠিক আছে, সো সবাই বলতেছে ডি, পাসের কি হবে? ডি হবে। আচ্ছা, এসা বলছে 5-এর ডি, শাওন ইসলাম শুভ বলছে 5-এর ডি, মেহেরিন পায়েল বলছে 5-এর ডি, সালে রাহাত, ফাইজা রহমান, আসিফ মন্ডল সবাই বলছে 5-এর ডি। ওকে, বাহ, তোমরা সবাই অ্যানসারটা পারছো। এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, কারণ এই যে হান্টার কমিশনটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য করা হয়েছিল, এবং উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কিন্তু এই হান্টার কমিশন। ঠিক আছে, উপমহাদেশের প্রথম। তাহলে এটা কে করছে? এটা লর্ড রিপন করছে। ওকে, তারপরে হচ্ছে আমরা 6 নাম্বারটা দেখি। 6 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। গণতন্ত্রের পথপ্রদর্শক রূপে ভারতীয়দের নিকট স্মরণীয় হয়ে আছেন কে? লর্ড ক্যানিং, লর্ড লরেন্স, লর্ড কার্জন, লর্ড রিপন। দেখি, গণতন্ত্রের পথ প্রদর্শক, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে গণতন্ত্র নিয়ে এই যে আমরা তো মনে করি কি, আমরা হচ্ছে এমন অনেক শাসককে দেখছি যারা হচ্ছে এই উপমহাদেশে আসে, ইংরেজরা, কিন্তু তারা হচ্ছে এই উপমহাদেশের কোনো উপকার করে নাই, বরঞ্চ তারা শুধু ক্ষতি করছে। যেমন লর্ড ক্লাইভ একজন। কিন্তু এমন অনেকেই আছে যারা এই দেশে, এই উপমহাদেশে অনেক ভালো কিছু করে গেছেন, এবং ওই উপমহাদেশের মানুষের জন্য অনেক ভালো ভালো নিয়ম নীতি যারা চালু করছেন। তাদের মধ্যে একজন হচ্ছে এই ব্যক্তি, যে অ্যান্সারটা হবে। নূপুর আক্তার বলছে 6-এর ডি, তারপর ফাইজা রহমান বলছে লর্ড রিপন। ওকে, মেহরিন টায়ার বলছে 6-এর ডি, লর্ড রিপন। বা সবাই অ্যান্সার করতেছে। হ্যাঁ, সবার অ্যান্সারগুলো আমি দেখতেছি। হ্যাঁ, এইটাই। তাহলে এটা হচ্ছে লর্ড রিপন। তাহলে মনে রাখবা, এই লর্ড রিপনই কিন্তু আরেকটা নাম আছে। লর্ড রিপনের আরেকটা নাম হচ্ছে রিপন দা গুড। অর্থাৎ তিনি হচ্ছে এই উপমহাদেশের মানুষের জন্য অনেক ভালো কিছু করছেন, এবং তাকে সবাই মানে হচ্ছে খুব ভালো মানুষ হিসেবে চিনত। ঠিক আছে, এই জন্য তাকে বলা হতো রিপন দা গুড। সো এই ব্যক্তিটা, এই লর্ড রিপন সম্পর্কে অবশ্যই ভালোভাবে পড়ে যাবা। তার কি কি আবিষ্কার, মানে তিনি কি কি করছেন, এগুলো একটু পরে বিস্তারিত আমি তোমাদেরকে একদম ছোট ছোট করে পড়াই দিব, তাহলে দেখবা সব মনে থাকবে। ঠিক আছে, একটু পরে আমি সেগুলো পড়াই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাসটা করো, 1 ঘন্টা ভাইয়ার ক্লাসটা করো। অন্যদিকে এটা একদমই টাইম ওয়েস্ট না। ঠিক আছে, তুমি 1 ঘন্টা ভাইয়ের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপর তুমি নিজেই জাজ করতে পারবা যে তুমি আজকে ক্লাসে কতটুকু শিখতে পারছো, যেটা তুমি লাস্ট 2 বছরে আসলে কতটুকু শিখতে পারছো। ঠিক আছে, ওকে। তারপর আসো দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে। দ্বৈত শাসন ক্লাস, এটা কিন্তু আমি গত ক্লাসেও পড়াইছিলাম। ঠিক আছে, সো আজকে তোমরা এটা দেখি পারো কিনা। দ্বৈত শাসনটা কি সেটাও আমি গত ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিছিলাম, তাই না? ওকে, আবু সালে রাহাত বলছে 7-এর গ, লর্ড কার্জন। নূপুর আক্তার, হ্যাঁ, হিজাব কুইন বলছে 7-এর সি, লর্ড কার্জন। আসিফ মন্ডল বলছে 7-এর গ। ওকে, তারপর হচ্ছে এসা বলছে 7-এর গ। ফাইজা রহমান বলছে লর্ড কার্জন। ওকে, বাহ, সবাই অ্যান্সার করতেছে। হ্যাঁ, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করলে আসলে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক, আমি এখানে কি বলছি? প্রবর্তক, মানে সূচনা করছে কে? সূচনা কিন্তু লর্ড ক্লাইভ করছে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক বা সূচনাটা করছে হচ্ছে লর্ড ক্লাইভ। সো এটার অ্যান্সারটা হবে লর্ড ক্লাইভ। ওকে, যারা এখনো ভুল করতেছো, তোমরা আশা করি যে আসলে তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের কোন জায়গাগুলো আরো বেশি ফোকাস করতে হবে, কারণ পরীক্ষার কিন্তু আর মাত্র 1 মাসের বেশি সময় বাকি আছে। এই সময়টাতে তুমি এই জিনিসগুলা পরীক্ষায় দেওয়ার আগে অবশ্যই পিডিএফটা ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, একটু না একটু হইলেও তোমার এটা কাজে দিবে, কারণ অনেক অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পিডিএফ গুলো করি। তারপর 76-এর মনন্তর হয় বাংলা কত সালে? এটাও আমি গত ক্লাসে পড়াইছি। 76-এর মনন্তর বাংলা কত সালে হয়? দেখি এটা এখন কয়জন পারো। ওকে, হ্যাঁ, সবাই কমেন্ট করে ট্রাই করো। যতজন আসো সবাই কমেন্ট করার ট্রাই করো। মোখলেসুর রহমান বলছে 1176, আবু সালে রাহাত বলছে 1176, ফাইজা রহমান 1176, শাওন ইসলাম শুভ, নূপুর আক্তার। বাহ,
আচ্ছা নুপুর আক্তার বলছে 1172, বাট অ্যান্সার হবে 1176। এই 1176 থাকার কারণেই কিন্তু এটা 76 এর মন্বন্তর বলা হয়। আর এটাকে ইংলিশে কত সাল? এই 1176 এটা তো বাংলা সাল, রাইট? এটা হচ্ছে তোমার বাংলা সাল, কিন্তু ইংলিশে এটা কত সাল দেখি বলো তো, ইংলিশে এটা কত সাল হবে 76 এর মন্বন্তর? তোমরা সবাই অ্যান্সার করো। সেই সময়টাতে আমরা 9 নাম্বার প্রশ্নটা দেখে আসি। কি বলছে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কোম্পানির হাতে কোন দায়িত্ব আসে? ওই যে দ্বৈত শাসন ব্যবস্থাটা হয়, এর ফলে কোম্পানির হাতে কোন দায়িত্বটা আসে? দেখো কি শাসন? আচ্ছা শুধু শাসন, সামরিক শাসন, রাজনৈতিক শাসন, রাজস্ব আদায়। এটা কি হবে 9 নাম্বারটা? হ্যাঁ 1770, রাইট। এই তো শাবাব আহমেদ, অনেক অনেক ভালো। তারপর রাব্বি রহমান, সেও বলছে 77। ফাইজা রহমান, সেও বলছে 77। বাহ। আসিফ মন্ডলও বলছে 77। ওকে, সবাইকে শুভকামনা। তারপর হচ্ছে শুভ বলছে হচ্ছে 9 ডি হবে রাজস্ব আদায়। তারপর হচ্ছে মোকলেসুর রহমান বলছে 9 ডি রাজস্ব আদায়। নূপুর আক্তার বলছে 9 ডি রাজস্ব আদায়। একদম এটা হবে রাজস্ব আদায়। কারণ এই যে দ্বৈত শাসন ব্যবস্থাটার মেইন কাহিনী কি? দ্বৈত শাসন ব্যবস্থা, একজন হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব, আর একটা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা। ওই দায়িত্বহীন ক্ষমতাটা কার হাতে? ইংরেজদের হাতে। আর তাদের এই দায়িত্বহীন ক্ষমতাটা কি? এই রাজস্ব আদায়। তাহলে এটা মেইনলি হচ্ছে রাজস্ব আদায় হবে। যারা আমার আগের ক্লাসটা ভালো করে করছো তারা আশা করি এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, ওকে। তারপর আসো 10 নাম্বার, হান্টার কমিশন গঠন করা হয় কত সালে? এটা দেখি পারো কিনা। হান্টার কমিশন গঠন করা হয় কত সালে? এটাও গত ক্লাসে আমি পড়াইছি। হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হ্যাঁ সবাই অ্যান্সার করো। আর আরেকবার একটু বলি, যারা একটু ক্লাসটা করতেছো সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। কি করবা? ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে তোমার অন্য যে বন্ধুরা আছে তারাও যেন আজকের এই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে এমনও হইতে পারে যে আজকের এই ক্লাসটা সে করে একটু কিছু শিখতে পাইলো এবং সে কিন্তু তোমাকে মনে মনে ধন্যবাদ জানাবে। ঠিক আছে, এবং আবারও বলে দিচ্ছি যে ক্লাসটা শেয়ার করলে কিন্তু তুমি আজকের এই পুরো পিডিএফটা পেয়ে যাবা। তোমার কষ্ট করে লিখতে হবে না, তুমি যে কোনো সময় তুমি ফোনে বসে বসে পিডিএফটা পড়তে পারবা। এবং 2টা পিডিএফ দিব, যে 2টা পিডিএফই তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আসিফ মন্ডল বলছে খ 1882, এশা বলছে 10-এর খ, রাব্বি রহমান বলছে 1882, ফাইজা রহমান বলছে 1882, ইয়ানিসা আশা বলছে 1882। তারপর সবাই বলতেছে 1882। ইমন বলছে 82, নূপুর আক্তার, তামান্না জাহান তমা সবাই বলছে 82। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1882। হান্টার কমিশন গঠন করা হয় কত সালে? 1882 সালে। বাহ, তোমরা আসলেই অনেক পারতেছো, খুব সুন্দর, দেখে খুব ভালো লাগতেছে। ওকে, তারপর আসো 12 নম্বর প্রশ্নটা দেখি। ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ, ঐতিহাসিক যে কীর্তি সেগুলো সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেছেন? কোনটা দেখো তো? ইতিহাস বিভাগ, প্রত্নতত্ত্ব জাদুঘর, প্রত্নতত্ত্ব বিভাগ, সংরক্ষণাগার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গত বছর পরীক্ষা আসছিল এটা। হ্যাঁ, এগুলো ফ্রি ক্লাস, এগুলো আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, একদম ফ্রি ক্লাস নিচ্ছি, এগুলো আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। হ্যাঁ এই তো, হ্যাঁ শেয়ার হচ্ছে, তোমরা একটু শেয়ার করে দাও, আর যে বন্ধুরা আছে তোমাদের তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, তারপর হচ্ছে এশা বলছে 11-এর গ প্রত্নতত্ত্ব বিভাগ, আসিফ মন্ডল বলছে গ, ইয়াসিন আশা সেম, ওমর প্রামাণিক বলছে 11-এর গ, নূপুর আক্তার 11-এর গ, মোকলেসুর রহমান বলছে 11-এর গ, ফাইজা রহমান 11-এর গ। হ্যাঁ ওকে, হ্যাঁ এটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ, রাইট। যারা বলছো গ তাদের অ্যান্সার ঠিক আছে। দেখো এমন ভাবে অপশনগুলো দেওয়া হয়েছে, তুমি কিন্তু যদি ভালো করে না পড়ো তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবা। কারণ আমরা নর্মালি কি মনে রাখি? আমরা মনে রাখি এই প্রত্নতত্ত্বটা, কারণ ঐতিহাসিক কীর্তিসমূহ মানেই প্রত্নতত্ত্ব। তার মানে তুমি প্রত্নতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব জাদুঘর, এমন কনফিউশন কিন্তু পড়তে পারবা। এই জন্য একদম ভালো করে কিন্তু আজকের ক্লাসে মাথায় রাখবা প্রত্নতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব কি বিভাগ। ওকে, তারপর আসো 10 নাম্বার, কত খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন? এটা অ্যান্সার করে ফেলো। রেজন তাসনিম বলছে আমার ইতিহাস নেই, সমাজকর্ম আর ইসলামের ইতিহাস আছে, ওই ক্লাসগুলো নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব, যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই ক্লাসগুলো দিব। ঠিক আছে, ওকে। মাদি হাসান বলছে গ, আচ্ছা এটা আগেরটা হয়তো। এবার বলো 13 নাম্বারটা, 13 নাম্বার অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করার ট্রাই করো।
13 নাম্বার মোখলেসুর রহমান বলছে 1899 বলছে, অর্থাৎ ডি। সুহাসিনী বলছে 1899, রুবি রহমান বলছে 1899, নূপুর আক্তার বলছে 1899। ওকে, সবাই হচ্ছে 1899 দিচ্ছে। ওকে, শেয়ার ডান করে দিছি হিজাব কুইন, অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য, অনেক অনেক দোয়া রইল। বাহ, সবাই বলছে 1899, ঠিক আছে। হিজাব কুইন আবার এ বলছে, আচ্ছা এটা এ হবে না, এটা হবে 1899 সাল, ঠিক আছে। 1899 সাল, একটু ভালো করে দেখে নিও 1899। এবার আসো 14 নাম্বার, আলিগড় আন্দোলনের উদ্যোক্তাকে। এই আলিগড় নিয়ে কিন্তু বিভিন্ন তোমার ভার্সিটি এডমিশন, দেখো আজকের ক্লাসটা কিন্তু শুধু তুমি যদি এসএসসির জন্য ভাবো, ব্যাপারটা কিন্তু এমন না। আজকের ক্লাসটা তোমার এসএসসি, তারপরে এডমিশন বা অন্যান্য সব জায়গায় কিন্তু লাগবে। এই তথ্যগুলোই কিন্তু তোমার বারবার ঘুরে ফিরে পড়া লাগবে। তুমি কিছুদিন পরে এডমিশনে আসো, দেখবা এই তথ্যগুলোই তোমার পড়া লাগতেছে। যারা এগুলো আগে পড়ে নাই তারা নতুন করে শুরু করবে, আর তোমার এগুলো পড়া শেষ, তাই না? সো এগুলোই তুমি পড়বা। আলিগড় আন্দোলনের উদ্যোক্তাকে দেখে বলো তো, আলিগড় আন্দোলনের উদ্যোক্তাকে? মৌ চৌধুরী বলছে ডি, স্যার সলিমুল্লাহ। তারপর হচ্ছে আরিফ বলছে ডি, স্যার সলিমুল্লাহ। আচ্ছা 14 নম্বরের কথা বলতেছি আমি। এসা বলছে 14 এর খ, সৈয়দ আমির আলী। রুবি রহমান বলছে ক, স্যার সৈয়দ আহমেদ। ফাইজা রহমান বলছে ক, মৌ চৌধুরী বলছে খ। আচ্ছা হ্যাঁ, তোমরা অ্যান্সার দাও, আমি সবার অ্যান্সার দেখতেছি। রনি দাস বলছে ক, স্যার সৈয়দ আহমেদ। নূপুর আক্তার বলছে 14 এর খ, সৈয়দ আমির আলী। আচ্ছা, এটার অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমেদ। অ্যান্সারটা কি হবে? স্যার সৈয়দ আহমেদ। এই তো মুখলিসুর রহমান সঠিক অ্যান্সার দিছে। এটা আলিগড় আন্দোলনের উদ্যোক্তা। এই আলিগড়, আমি আবারও বলি, এই আলিগড় হচ্ছে একটা জায়গার নাম এবং সেখানে একটা বিশ্ববিদ্যালয় আছে। আর এটা হচ্ছে একটা সংস্কার আন্দোলন। কেমন আন্দোলন? সংস্কার আন্দোলন। এই যে স্যার সৈয়দ আহমেদ, এই স্যার সৈয়দ আহমেদ কি করছে জানো? এই স্যার সৈয়দ আহমেদ ছিলেন একজন খুবই পণ্ডিত একজন ব্যক্তি, খুবই জ্ঞানী গুণী একজন ব্যক্তি। তিনি তৎকালীন সময় দেখলেন যে ওই সময়টাতে আমরা যে মুসলিমরা ছিলাম ভারত উপমহাদেশে, এই মুসলিমরা ছিলাম খুবই খুবই নির্যাতিত, শোষণীয়, এবং আমাদের মধ্যে অনেক কুসংস্কার ছিল। আমাদের মধ্যে যারা একটু মনে করো যে অতি পণ্ডিত বা অতি চালাক, তারা কি বলতো যে আমরা কেন হচ্ছে ইংরেজি শিক্ষা গ্রহণ করব, ইংরেজি শিক্ষা হচ্ছে একটা বেদাত, ইংরেজি শিক্ষা গ্রহণ করলে আমাদের ধর্ম থাকবে না, এই ধরনের কথা বলতো। তো এই জন্য মুসলিমরা ইংরেজি শিখতো না, তারা যে যারা ইংরেজ তাদের সাথে মিশতো না, এই জন্য হচ্ছে তারা কিন্তু অনেকটা দূরে দূরে থাকতো। আর এই সময়টাতে হিন্দুরা ইংরেজি শিখতো এবং সব ভালো ভালো চাকরিগুলো তারা পাইতো, এবং মধ্যবর্তী যে শ্রেণীটা, এই শ্রেণীটা হিন্দু শ্রেণী হয়ে গেছিল। তাতে করে মুসলিমরা কিন্তু দিন দিন আরো নিপীড়িত, আরো নির্যাতিত হইতো, এবং তাদের ক্লাস একদম নিচে ছিল। তখন এই সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ কিন্তু তখন মুসলিমদেরকে বুঝানো ট্রাই করলো যে এটা তোমরা যেটা ভাবতেছো এটা আসলে এমন না, তোমরা সবাই বেশি বেশি করে ইংরেজি শিখো, তোমরা এই কুসংস্কারগুলো বাদ দাও, তোমরা হচ্ছে সমাজকে মানে সংস্কারবাদী যে আন্দোলন, সেটাই হচ্ছে আলিগড় আন্দোলন। ঠিক আছে, তাহলে এটা কে করছে? স্যার সৈয়দ আহমেদ। তিনি ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা মুসলমানদের জন্য তিনি ছিলেন একজন অগ্রদূত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তার সম্পর্কে একটু ভালো করে জেনে নিবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো, মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোহামেডান লিটারেরি সোসাইটি অর্থাৎ মুসলিম সাহিত্য, এই মোহামেডান লিটারেরি সোসাইটি, এটা এবার গুচ্ছ পরীক্ষায় আসছে। এটা এবার গুচ্ছ পরীক্ষায় আসছে। যে গুচ্ছ পরীক্ষাটা তোমরা দিবা, তোমরা যারা এসএসসি স্টুডেন্ট একটু ভালো করে শুনে রাখো, যে তোমরা এই যে কিছুদিন পরে ঢাবি বলো, গুচ্ছ বলো, রাবি চবি বলো, ওইখানে গেলে কিন্তু তোমাদেরকে এই যে এখন তোমরা ইতিহাস বই পড়তেছো বা হচ্ছে অর্থনীতি বই পড়তেছো, এখান থেকেও কিন্তু ওইখানে কিছু প্রশ্ন হয় মৌলিক জিকে। আর তুমি যদি গুচ্ছ পরীক্ষা দিতে যাও, সেখানে তোমাকে অবশ্যই 7টা সাবজেক্ট পড়তে হবে। কি কি? এই আইসিটি পড়তে হবে, তারপরে ইকোনমিক্স পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, তারপরে সিভিক্স পড়তে হবে বা পৌরনীতি, হিস্ট্রি পড়তে হবে, তারপরে লজিক পড়তে হবে, তারপরে হচ্ছে তোমার কি বলে আর কি বাকি আছে, আরেকটা সাবজেক্ট আছে, জিওগ্রাফি বলছি, লজিক বলছি, আইসিটি, সোসিওলজি পড়তে হবে। ঠিক আছে, এই 7টা সাবজেক্টের উপর তোমার প্রশ্ন হবে। সেখানে তোমার এইবার কিন্তু এই হিস্ট্রি থেকে 7 থেকে 8টা প্রশ্ন আসছে, 7 থেকে 8টা প্রশ্ন আসছে শুধু হিস্ট্রি থেকে। তার মানে বুঝতেই পারতেছে এটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করছে?
সো এখন থেকে যারা ভালো করে পড়ে যাবা তারা কিন্তু পরের পরীক্ষাও ভালো করবা। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিলে বাকিরাও ক্লাসে চলে আসবে, তাহলে বেটার হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা आंसर হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি। মোহামেডান লিটারেরি সোসাইটি হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ, এই আব্দুল লতিফও মুসলমানদের জন্য অনেক কাজ করছে, সেগুলো একটু পরে বিস্তারিত আমরা দেখব। ঠিক আছে, নওয়াব আব্দুল লতিফ। তারপর আসো 17 নাম্বার, সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আলীগড় আন্দোলনের, আচ্ছা 17 নাম্বার, হ্যাঁ সরি একটু প্রশ্নটা মেবি আলীগড় আন্দোলন কোন ধরনের আন্দোলন, আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, এটা এই প্রশ্নটা ভুল, এটার হবে প্রশ্নটা, এটা হবে 17 নাম্বার। আলীগড় আন্দোলনের কোন ধরনের আন্দোলন? আলীগড় আন্দোলন কোন ধরনের আন্দোলন? সংস্কার আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনভাবে বাঁচার আন্দোলন, রাজনৈতিকভাবে আন্দোলন? তো একটু আগে যেটা বললাম এটা হচ্ছে একটা সংস্কার আন্দোলন। ঠিক আছে, আলীগড় আন্দোলন হচ্ছে একটা সংস্কার আন্দোলন। ওকে, তারপর আসো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভারতের এই ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে দল সেটা ছিল হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেস কত সালে হয়? 1885 সালে হয়, সবার প্রথম এই দলটা হয়। এবং এটার প্রতিষ্ঠাতা কে দেখি বলতে পারো কিনা? এটার প্রতিষ্ঠাতাটা কে? এই ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ওকে, ইয়ানিসা আশা বলছে গ, অ্যালান অ্যাক্টোবিয়ান হিউম, নাইম আহমেদ বলছে গ, রুবি রহমান বলছে গ, নুপুর আক্তার বলছে গ, সবাই বলতেছে গ। ওকে, তারপরে কে বলছে? রাফি ইসলাম, রাফি ইসলাম বলছে ক, কোনটা ক? আচ্ছা, সো যারা এটা গ অ্যান্সার দিছো তাদের অ্যান্সার ঠিক, এটা অ্যালান অ্যাক্টোবিয়ান হিউম হবে। ঠিক আছে, এটার নিয়মই ছিল এমন যে একজন সভাপতি হবে, সরি প্রতিষ্ঠাতা অ্যালান অ্যাক্টোবিয়ান হিউম, এবং এটার প্রথম সভাপতি কে, প্রথম কে কি, এটা এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো আমি তোমাদের পড়াই দিব, সমস্যা নাই। তারপর আসো 19 নাম্বার। 19 নাম্বারটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, এই একই প্রশ্ন দুইবার আসছে, এটা অ্যালান অ্যাক্টোবিয়ান হিউম। ঠিক আছে, 20 নাম্বার দেখো, বঙ্গভঙ্গের সময়, এই বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গ তো বুঝো তাই না? বঙ্গভঙ্গ হচ্ছে এই পুরো বাংলা একটা ছিল, এখন আমাদের যে বাংলাদেশ, এবং পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে মনে করো আমাদের বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, এই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কিন্তু একসাথে, পুরোটাকে বলা হয়তো বাংলা প্রেসিডেন্সি, পুরোটাকে কি বলা হইতো? বাংলা প্রেসিডেন্সি। পরবর্তীতে এই আমাদের এটা যখন বাংলা ভাগ করা হইলো, কারণ এই পাশে হচ্ছে মুসলিম বেশি, এই পাশে মুসলিম বেশি, আর এই পাশে হিন্দু বেশি। ঠিক আছে, এই জন্য কিন্তু ভাগ করা হয় নাই, অনেকে এটা ভাবতে পারে, কিন্তু ভাগ করা হয়েছে কিসের কারণে? ভাগ করা হয়েছে প্রশাসনিক কারণে, মানে প্রশাসনিক যেই এটাকে হচ্ছে শাসন, শাসন যে শাসন করতে মনে করো একটা বড় অঞ্চলকে শাসন করা একটু টাফ না, এই জন্য এটাকে ভাগ করা হয়েছে, ভাগ করে এটাকে ভালোভাবে শাসন করা যায় এই জন্য। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে তোমার এটা এই জায়গায় হচ্ছে পূর্ব বাংলা ও আসাম নামে একটা, এই পাশে হয় পূর্ববঙ্গ ও আসাম নামে একটা কি হয়? প্রদেশ হয়, আর ওই পাশে পশ্চিমবঙ্গ আরেকটা প্রদেশ হয়। ওকে, তাহলে এটা কি হবে? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল 20 গ, নুপুর আক্তার বলছে 20 গ, লর্ড কার্জন, রবিউল ইসলাম রনি বলছে 20 গ। ওকে, সবাই বলতেছে 20 গ। হ্যাঁ, পিডিএফ পাবা। পিডিএফ কিভাবে পাবা আমি আরেকবার বলে দেই। পিডিএফ পাবা হচ্ছে এইটা, এই ক্লাসটা আজকে শেয়ার করে দিতে হবে, শেয়ার করে এটার একটা স্ক্রিনশট এসএস, এটার একটা এসএস নিয়ে আমাদের যে আইডিকেশন পেজ সেখানে দিতে হবে যে ভাইয়া এই দেখেন আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করছি, দেন আজকের ফুল পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু পরে দেখাবো যে আজকে পিডিএফে কি কি আছে। ঠিক আছে, তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে লর্ড কার্জন। লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু ভাগ করতে হচ্ছে আদেশ দিছিলেন। তারপরে আসো 21 নাম্বার, বঙ্গভঙ্গ কেন করা হয়? এই যে প্রশ্নটা চলে যাচ্ছে, বঙ্গভঙ্গ কেন করা হয়?
আচ্ছা, তৌহিদুল মাহি বলছে আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইমার ছিলাম, আইডিকেশনের সান্নিধ্য থেকে এবার জিএসটি তে 163তম হয়েছি। আইডিকেশন নিঃসন্দেহে বেস্ট প্ল্যাটফর্ম, সবার জন্য শুভকামনা। তৌহিদুল মাহি আমাদের হচ্ছে 23-24 সেশনে, অর্থাৎ হচ্ছে 23-24, সে 22-23 সেশনের, এবং সে আমাদের 23-24 সেশনের সেকেন্ড টাইমার স্টুডেন্ট ছিল, এবং সে গুচ্ছতে, যেখানে হচ্ছে তোমার প্রায় 4500 থেকে মানে লিগ্যাল সিট আর সব মিলিয়ে হচ্ছে প্রায় 6000 আসন, সেখানে সে 163তম হয়েছে। অর্থাৎ সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবে। তো তৌহিদুল, তোমাকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। তুমি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তুমি একদিন অফিসে এসো, আমরা সবাই তোমার সাথে দেখা করব। আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা একদিন তাদেরকে সংবর্ধনা দেব খুব শীঘ্রই, ঠিক আছে? ওকে, আর তোমরা যারা তৌহিদুলের মতো এরকম ভালো অবস্থা করতে চাও, তোমাদের জন্য কিন্তু আমরা পরবর্তীতে সামনে ঢাবি, রাবি, চবি, গুচ্ছ সবকিছুর জন্য আমাদের এডমিশন এখনই কিন্তু আছে, ঠিক আছে? প্রি এডমিশন ব্যাচ আছে, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, তারপর আসো, এটার আনসার কি দিছো? ক ক। আচ্ছা, রুবি রহমান বলছে ক, আসিফ মন্ডল বলছে ক, তারপর হচ্ছে শুভ বলছে ক, নাইম আহমেদ বলছে গ। আচ্ছা, এটা কিন্তু শাসন সুবিধা, একটু আগে বললাম না শাসন করার জন্য, তাহলে এটার আনসার হবে শাসন সুবিধা, ঠিক আছে? এটা অনেকে হিন্দু মুসলিম বিভেদ তৈরি ভাবতে পারো, বাট ব্যাপারটা এমন না, এটা হবে শাসন সুবিধা। আচ্ছা, এখান থেকে আমরা আর 3টা প্রশ্ন সলভ করব, তারপর হচ্ছে আমরা মেন তথ্যে চলে যাব। এবার আসো, বঙ্গভঙ্গের ফলে বাংলায় কতটি প্রদেশ সৃষ্টি হয়? এটা তো মাত্রই বলে ফেললাম, তাই না? তারপরে তোমরা অ্যান্সারটা বলো, যত বেশি অ্যান্সার করবা। আচ্ছা, ভর্তি হইলে পেজে নক দিবা, পেজে নক দিয়ে বলবা যে আমি হচ্ছে আইডিকেশনের প্রি এডমিশন ব্যাচ বা আইসি যেই ব্যাচটা আছে এডমিশনে, সেটাতে ভর্তি হব, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, এসা বলছে 22-এর ক 2টি, ইয়ানিসা আশা বলছে 2টি, তারপরে সবাই অ্যান্সার করতেছো। হ্যাঁ, একটু সবাই অ্যান্সার করো, অ্যান্সার করলে দেখবা যে পরে পারবা, ঠিক আছে? হ্যাঁ, তো যারা এটা 2টা বলছো সবার অ্যান্সার ঠিক। ওই যে একটু আগে বললাম না, এইভাবেই তো দেখাই দিলাম, এইদিকে একটা আর এইদিকে একটা, 2টা হয়, একটা পশ্চিমবাংলা আর একটা হচ্ছে পূর্ব বাংলা, আসাম। ওকে, তারপর আসো, মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সৈয়দ শামসুদ্দিন, আবুল হাসিম, তারপর মাওলানা আকরাম খাঁ, খাজা নাজিমউদ্দিন। কি হবে? কি হবে? ওকে, দেখি কে কে অ্যান্সার করতে পারছো। হিজাব কুইন বলছে ডি, শাওন ইসলাম শুভ বলছে ডি, রাকিব আকন বলছে 23-এর ক, নূপুর আক্তার বলছে 23-এর ডি অর্থাৎ খাজা নাজিমউদ্দিন, আসিফ মন্ডল বলছে ডি, ফাইজা রহমান বলছে গ, তামান্না বলছে সি। আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছ, বাট অ্যান্সারটা হবে আবুল হাসিম, অ্যান্সারটা হবে আবুল হাসিম, খ। হ্যাঁ, অ্যান্সারটা হবে খ, আবুল হাসিম। যদি আমি ভুল না করি, মুসলিম লীগের এই আবুল হাসিম নেতাই স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন, ঠিক আছে? ওকে, তারপরে 24 নম্বর আসো, মুসলিম লীগ কি ধরনের সংগঠন? এই যে মুসলিম লীগ কি ধরনের সংগঠন? ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। এই মুসলিম লীগ সম্পর্কে যারা ভালো করে জেনে যাবা, তারা কিন্তু একটা সৃজনশীল এখানেই কমন পাবা, কারণ এই মুসলিম লীগ আর হচ্ছে কংগ্রেস, এই 2টা নিয়ে একটা সৃজনশীল আসতে পারে, খুব বেশি আসে, এই 2টা নিয়ে সৃজনশীল খুব বেশি আসে, ঠিক আছে? ওকে, তাহলে 24 নাম্বারটা অ্যান্সার করো। 24, এবার 24 নাম্বার অ্যান্সার করো। ফাইজা রহমান বলছে রাজনৈতিক, ইয়ানিসা আশা বলছে 24-এর খ রাজনৈতিক। ওকে, মোহনাবিদ্যে মহসিন 24-এর খ রাজনৈতিক, বনি আমিন 24-এর খ রাজনৈতিক, আসিফ মন্ডল রাজনৈতিক। রাইট, এটা হবে রাজনৈতিক। কারণ মুসলিম লীগ কেন করা হয়েছে? ওই যে 1885 সালে যে কংগ্রেসটা করা হয়েছে, দেখা গেছে এটাতে বেশি সবসময় হিন্দুদের একটা আধিপত্য, এই জন্য মুসলমানদের ওই যে বঙ্গভঙ্গ করা হয়েছে, বঙ্গভঙ্গের কিন্তু বিরোধী ছিল কারা? হিন্দুরা বঙ্গভঙ্গ মাইনে নিতে পারে নাই, এই জন্য মুসলিমরা তাদের স্বার্থ রক্ষার জন্য 1906 সালে 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ হয়। আর 1906 সালে এই মুসলিম লীগ গঠন করে কোথায়? ঢাকায়, ঢাকার শাহবাগে, এবং নবাব স্যার সলিমুল্লাহ এটার অগ্রণী দায়িত্ব ভূমিকা পালন করেন, ঠিক আছে?
এবার সর্বশেষ আমরা যে এমসিকিউটা সলভ করব 25 নাম্বার, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? লাহোরে, লখনৌতে, কর্ণাটকে, দিল্লিতে। দেখি এটা কে আনসার করতে পারে। এটা খুবই ক্রিটিক্যাল মাইন্ডের একটা প্রশ্ন, ঠিক আছে? দেখতে খুব ইজি মনে হয় কিন্তু একটা ক্রিটিক্যাল মাইন্ডের প্রশ্ন। দেখি দেখি সবাই আনসার করতে পারো কিনা, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। এসা বলছে 25 খ লখনৌতে। ওকে, আচ্ছা দেখবো এটা কে পারে। এই প্রশ্নটার আনসার যারা দিতে পারবে তারা হচ্ছে স্মার্ট পোলাপাইন, ঠিক আছে? তারা হচ্ছে স্মার্ট। নাইম আহমেদ বলছে 25 খ, রুবি রহমান বলছে 25 খ। কি রে ভাই, সবাই 25 খ বলতেছে। লখনৌ চুক্তি হইলেই লখনৌতে হবে এমন কোনো কথা আছে? দেখি, স্বপ্নমী রাজকোনা বলছে 25 ক, মৌ চৌধুরী বলছে খ, রক্তিম চাকমা বলছে ভাই আপনার ক্লাস করতে অনেক বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ তোমরা যখন হচ্ছে আমাদের এডমিশনে ক্লাস করবা তখন দেখবা আসল তুফান, ঠিক আছে? তুফান দেখবা। তোমরা একটা ভিডিও কালকে আমরা আপলোড করছিলাম আমাদের পেজ থেকে, সবাই দেখছো? তুফান, তুফান নামে একটা ভিডিও। তুফান কে কে দেখছো বলো তো? আমাদের এই আইএডুকেশন পেজে, আমাদের আইএডুকেশন পেজে গতকালকে একটা ভিডিও কিন্তু আমরা আপলোড করছি। কি নিয়ে? এই যে সামনে তোমাদের এসএসসি কি হবে না হবে কিছু বাস্তব চিত্র তুলে ধরে কিন্তু আমরা এই ভিডিওটা করছি। কেউ দেখছো? তোমরা কি কেউ দেখছো বলো তো? হ্যাঁ অবশ্যই। এই অধ্যায়টা নূপুর আক্তার, এটা প্রথম পত্রের ইতিহাস প্রথম পত্রের 3য় অধ্যায়। তুমি এই ক্লাসের উপরে যে ক্যাপশনটা দেওয়া আছে সেই ক্যাপশনে সুন্দর করে লেখা আছে যে এটা ইতিহাস প্রথম পত্রের 3য় অধ্যায়, ঠিক আছে? তাহলে ক্যাপশন দেখলেই বুঝে যাবা এটা কোন অধ্যায়। দেখছো তোমরা কেউ ভিডিও দেখছো? হ্যাঁ, তো যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিজেদেরকে, এটাই কিন্তু আসলে হয় পরীক্ষায় দেখি যারা জিপিএ 5 পায়, যারা জিপিএ 5 পায়, ঠিক আছে, তারা অনেক খুশি থাকে। আর যারা জিপিএ 5 পায় না অনেকে আত্মহত্যা করে, অনেকের বাবা মা সেইভাবে দেখে না, বলে যে জিপিএ 5 পাও নাই তার মানে তুমি পড়াশোনা করো নাই। অনেকেই কিন্তু এমন মনে করে, কিন্তু আসলে জিপিএ 5 পাওয়া মানে কিন্তু জীবনে সব কিছু না। কিন্তু জিপিএ 5 পাইলে তুমি অনেক ক্ষেত্রে আগায় থাকবা। কি কি ক্ষেত্রে? জিপিএ 5 পাইলে আমি তোমাকে দেখাই, তুমি যে ভার্সিটি এডমিশন দিবা কিছুদিন পরে, যেমন ঢাকা ইউনিভার্সিটি যদি পরীক্ষা দাও সেখানে তোমাকে কি করতে হবে জানো? সেখানে তোমাকে 10 করে 20 মার্ক থাকে। তোমার এসএসসি তে জিপিএ 5 থাকলে তুমি 10 পেয়ে যাবা, এসএসসি তে তোমার জিপিএ 5 থাকলে তুমি 10 পেয়ে যাবা। তার মানে এখানে যদি তোমার 1 নাম্বারও কমে তুমি কিন্তু প্রায় 200 থেকে 300 পজিশন পিছনে নামা যাবা। এই 1 নাম্বারের জন্য তোমার চান্স নাও হইতে পারে। সো এখানে তোমার জিপিএ 5টা পাওয়া গুরুত্বপূর্ণ। জিপিএ 5 পাইলে তোমার যে বায়োডাটা করবা কিছুদিন পরে, সেই বায়োডাটায় তুমি যখন কোনো চাকরি করতে যাবা, কিছু করতে যাবা, সেখানে কিন্তু তোমার লেখা থাকবে যে এসএসসি তে তুমি কি পাইছো। আবার ন্যাশনালে ভর্তি হইতে গেলে তোমার সেখানে জিপিএ 5 হইলে তুমি আগে সাবজেক্ট ভালো সাবজেক্ট পাবা। মানে জিপিএ 5 পাইলে তোমার অনেক অনেক সুবিধা আছে। আবার না পাইলে যে খুব বেশি অসুবিধা তাও নাই, কারণ অনেকেই এমন দেখছি জিপিএ 4 পয়েন্ট পাইয়ে অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়, কারণ এডমিশনে ভালো করে। কিন্তু তুমি রিস্ক কেন নিবা? দেখো আমাদের যে ইতিহাস যে বইগুলা, এগুলা কিন্তু চাইলে 1 মাসের মধ্যেও পড়া সম্ভব। শর্ট সিলেবাস 1 মাসের মধ্যে পড়া সম্ভব। তুমি মনে করো যে তুমি এতদিন কিচ্ছু পড়ো নাই, তুমি এখন শুধু এই আমার সাথে অর্থাৎ এই জুবাইর ভাইয়ের সাথে তুমি প্রতিটা ক্লাস করবা, তারপরে ক্লাস করার পরে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো নিজের বইগুলো একটু পড়ে ফেলবা, তারপরে দেখবা সব ইজি লাগতেছে, ঠিক আছে? সো এত প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে যারা ওই ভিডিওটা দেখো নাই, আমি বলতেছি যারা ওই ভিডিওটা দেখো নাই, তোমরা চাইলে আজকের এই ক্লাসটা শেষ হইলে সেই ভিডিওটা দেখে নিবা। ভিডিওটা হচ্ছে তুফান নামে একটা বাংলা সিনেমা থেকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে রিক্রিয়েট করছি মজা করে, বাট জিপিএ 5 ভার্সন। তোমরা চাইলে জাস্ট একদিন আগের ভিডিওটা যা দেখতে পারো, ঠিক আছে? ওকে, তারপরে লখনৌ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছে? আচ্ছা আমি তোমাদের সাথে একটু মজা করছি, কারণ পরীক্ষার হলে লখনৌ চুক্তি দেখলে এত ইজি প্রশ্ন কি আদৌ দিবে, তখন তোমরা কিন্তু মাথা অনেকটা কি করে ফেলবা, অনেক মারপ্যাচ লাগা যাবা যে ভাই কেমনি কি, এটা কি আদৌ আসলে এমন হবে? কিন্তু এটা কিন্তু লখনৌতেই হয়েছে, এই জন্য এটার নাম লখনৌ চুক্তি। যেমন বিসিএস একটা প্রশ্ন আসছে যে একটা কাগজের দাম যদি 2 টাকা হয় তাহলে 4টা কাগজের দাম কত? বিসিএস এর প্রশ্ন, ক্যান ইউ ইমাজিন? তার মানে নরমালি প্লাবাইন হলে কিভাবে? আরে ভাই এত সহজ প্রশ্ন তো বিসিএস দিবে না, নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু তো মারপেস আছেই, তাই না? এই মারপেসের কথা চিন্তা করতে 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 সে ভাববে এত সহজ একটা প্রশ্ন এটা তো আমার পারতেই হবে, এই চিন্তা করতে করতে সে বাকিগুলা
কি করবে, বাকি টাইম খেয়ে ফেলবে। এই জন্য দেখো এটা কিন্তু একটা সহজ প্রশ্নই, আসলে একটা কাগজের দাম 2 টাকা হলে 4টা কাগজের দাম 8 টাকা। এই ধরনের প্রশ্ন বিসিএস এ আসে। কেন আসে? কারণ তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। সো এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন বুঝতে পারবা। ওকে, তাহলে এবার চলো আমরা হচ্ছে এতক্ষণ 25টা এমসিকিউ সলভ করছি। তারপরে হচ্ছে এখানে আরো এমসিকিউ আছে, প্রায় 37টা এমসিকিউ দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো বেছে বেছে এমসিকিউ গুলা এখানে দেওয়া আছে। তোমরা কি করবা, তোমরা হচ্ছে ক্লাসের পরে শেয়ার করলে, যারা শেয়ার করবা তারা তো পিডিএফ পেয়ে যাবা, তারপর পিডিএফ গুলা নিয়ে এখান থেকে সবগুলা সলভ করে ফেলবা। এখানে কিন্তু অ্যানসার গুলা দেওয়া আছে, দেখো তোমাদের কষ্ট হবে দেখে আমি সাথে সাথে অ্যানসার গুলা দিয়ে দিছি, ঠিক আছে? অ্যানসার গুলা দিয়ে দিছি। এবার আসো আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখাই। এই দেখো, তোমরা 1 মার্কের জন্য তোমরা সবাইকে শেয়ার করছো, সবাইকে শেয়ার করছো, যেই 65 জন ক্লাস করতেছো সবাই একটা করে শেয়ার করে দাও। বিশ্বাস করো তোমার যে অন্য বন্ধু বান্ধব আছে তারা ক্লাসটা করে তোমাকে বলবে যে ধন্যবাদ বন্ধু, ঠিক আছে? যারা ক্লাসটা করে উপকৃত হবে, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। 1 মার্কের জন্য তুমি কোনগুলা বেশি বেশি পড়বা? দেখো এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে, এটা এবারও আসছে, এটা আগেও আসছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা মাত্র আমি এমসিকিউতে দেখাইলাম। তারপরে ভারতবর্ষের শেষ ভাইসরয় কে ছিলেন, এটা একটু পরে পড়াবো। লর্ড মাউন্টব্যাটেন। আলী ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? ওই যে তুরস্কের যে খেলাফত। তারপরে ভারতবর্ষের ইতিহাস শাসন কয় ভাগে বিভক্ত, এখানে কয়টা এমসিকিউ কয়টা দিছি দেখো, 14টা। 14টা 1 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন দিছি, এগুলা ভালো করে শেষ করে ফেলবা। তারপরে দেখো 2 মার্ক বা অনুধাবনের জন্য কয়টা প্রশ্ন দিছি, এই যে অনুধাবনের জন্য প্রশ্ন দিছি এখানে অনেকগুলা, এগুলা একটু ভালো করে পড়ে ফেলবা। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য, বঙ্গভঙ্গের 2টি প্রধান, এগুলাই দেখবা ঘুরে ফিরে তোমাদের যে কোনো বোর্ডে এই কয়টা 15টা প্রশ্নই দেখবা ঘুরে ফিরে আসে। সো এগুলাকে ভালো করে শেষ করে ফেলবা। এবার চলো আমি তোমাদেরকে কিভাবে সহজে এই অধ্যায়টা মনে রাখা যায় সেটা দেখাই। এই দেখো, তোমরা বলতে পারো যে ভাইয়া এত এত তথ্য কিভাবে পড়বো, এগুলো তো পড়তে ভালো লাগে না। তো তোমাদের জন্য আমি খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে বেশি তথ্য মনে রাখার ট্রিক্স নিয়ে আসছি। দাঁড়াও, আসো আসো আসো, চলে আসো বাছা, এটা এখনই চলে আসবে। আচ্ছা, তোমরা যারা ভাইয়ার পরিচয় এখনো জানো না, একটু আগে একজন লেখছো, আমার পরিচয় হচ্ছে আমি সাইফুর রহমান জুবায়ের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে আছি এবং কয়েক বছর যাবত হচ্ছে এডমিশনের সাথে জড়িত, এবং আমার হাত ধরে আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী, চট্টগ্রাম অনেক জায়গায় আছে। তো এটা আসলে আমার বলার কিছু নাই, আমরা জাস্ট হচ্ছে পথ প্রদর্শক বা আমরা জাস্ট গাইডলাইন দিই যে কি কি পড়লে তুমি ভালো কিছু করতে পারবা, বাট পড়ার দায়িত্বটা কিন্তু তোমাদের নিজেদেরই, ঠিক আছে? সো যারা ভাইয়াদের কথা মনোযোগ দিবা, ভাইয়ের কথাগুলো শুনবা, তারা কিন্তু হচ্ছে, ভাই আপনাদের এডমিশন কোর্স নিলে কি বই দেওয়া হয়, এক্সামের সুবিধা আছে? আচ্ছা, আমাদের আমি বলতেছি তোমাকে, আচ্ছা এটা একটু কি হয়েছে, এই যে সরি, এটা আমাদের যেই কোর্সটা, আমাদের কোর্সটা নিলে তোমার কি কি সুবিধা সেটা আমি বলে দিচ্ছি। আমাদের কোর্সে ভর্তি হইতে হবে আমি এটা কখনোই বলি না, ঠিক আছে? কিন্তু আমাদের কোর্সটা তুমি কেন করবে? কারণ আমাদের যে আইসিইউ ব্যাচ, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সেটাকে আমরা বলি ডিইউ আইসিইউ। এখানে আমরা কি করব তোমাদের জানো? তোমাদেরকে রোস্ট করব, চিকেন বানাবো, চিকেনকে রোস্ট বানাবো। দেখো আমরা বাংলার জন্য, বাংলায় তোমাদের কি কি হবে, তোমাদেরকে হচ্ছে এমসিকিউর জন্য ক্লাস দিব, রিটেনের জন্য ক্লাস দিব, ইংলিশের জন্য এমসিকিউ ক্লাস দিব, রিটেন ক্লাস আলাদা দিব। প্রায় রিটেনের জন্য 40টা ক্লাস দিব আমরা। কয়টা? 40টা। টেক্সট বুক ক্লাস দিব। কারণ হচ্ছে ভাই তোমার বাংলায় প্রশ্ন আসবে কি কি, বাংলায় তোমার এমসিকিউ আসবে আর রিটেন আসবে। কোথা থেকে আসবে? 3টা জায়গা থেকে। একটা হচ্ছে তোমার কি বলে বাংলা প্রথম পত্র, ফার্স্ট পেপার, তারপরে আসবে তোমার সেকেন্ড পেপার গ্রামার, তারপরে আসবে তোমার মেমোরাইজিং। এই সবগুলাই আমরা এখানে পড়াই দেব এমসিকিউ রিটেনে। তারপরে জিকে, এই জিকের জন্য আমরা তোমাদেরকে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, রিসেন্ট সবগুলা আমরা নিজেরাই তোমাদেরকে পড়াই দিব, ঠিক আছে? আমাদের বাংলার জন্য আছে 2 জন শিক্ষক, একজন বাংলা প্রথম পত্র নিবে, একজন বাংলা দ্বিতীয় পত্র। তারপরে ইংলিশের জন্য আছে 2 জন শিক্ষক,
তারপর তোমরা তো মহসিন ভাইকে চিনোই। তারপরে জিকের জন্য আমরা 3 জন শিক্ষক আছি। বাংলাদেশ প্রথম পত্র আমি পড়াই, মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পার্ট তোমাদের ফাহাদ ভাইয়া, আর রিসেন্ট পার্ট তোমাদের ইজাজ ভাইয়া পড়াবে। সো আমাদের কিন্তু বইও আছে। আচ্ছা আমরা এবার তোমাদেরকে, আমরা হচ্ছে বই দেই না, আমরা বই দেই না, তবে আমাদের বই আছে। তোমরা হচ্ছে চাইলে আমাদের পিডিএফ গুলা, আমরা পিডিএফ গুলা দেই, পিডিএফ গুলা তোমরা পড়বে, ঠিক আছে। আর এক্সাম প্রতিটা ক্লাসের পরপরই এক্সাম। ধরো তুমি আজকে 12 তারিখ তুমি একটা ক্লাস করছো আমাদের, তুমি 13 তারিখ যে ক্লাসটা 13 তারিখে হচ্ছে তুমি এটার উপর একটা পরীক্ষা দিয়ে ফেলবা, একদম টেস্ট, সাডেন টেস্ট একদম। মনে করো 150টা ক্লাস যদি আমাদের টোটাল হয় তাহলে 150টাই এক্সাম হবে। তারপরে ঢাবি স্ট্যান্ডার্ডে আমরা তোমাদেরকে আবার মডেল টেস্ট নিব, ঠিক আছে। তারপরে আমরা কিছু এক সপ্তাহ পর পর এই এক সপ্তাহে যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের উপর একটা মেগা টেস্ট নিব। সো টোটাল তুমি আমাদের এই কোর্সটা করলে ইনশাআল্লাহ গত বছর 2022-23 সেশনে আমাদের 400+ স্টুডেন্ট ঢাবিতে চান্স পাইছে। 2022-23 সেশনে আমাদের ছবি আছে, আমাদের ভিডিও আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আমাদের পেজে যে সার্চ দাও বা যে কোনো কিছুতে, ওগুলা পেপারে সহ আসছে 400+। এইবারও আশা করি যে অনেক স্টুডেন্ট হবে। এখন আমরা টোটাল ইয়েটা পাই নাই, এই যে এখনো অনেকে ভর্তি হচ্ছে, ভর্তি কিন্তু এখনো চলমান। সো অনেকে ভর্তি হবে, অনেকে ভর্তি হবে না, সবকিছু মিলে আমরা তাদেরকে গ্র্যান্ড সেলিব্রেশন দিব। তারপরে আমরা তোমাদেরকে এক্সাক্ট যে নাম্বারটা সেটা জানাবো, ঠিক আছে। সো তোমরা চাইলে আইডিকেশনের উপর ভরসা রাখতে পারো, কারণ আইডিকেশনে আমাদের সবকিছুই তোমরা আশা করি ইতিমধ্যে জেনে গেছো। তো এবার আসো, এগুলা নিয়ে আরো বিস্তারিত কথা হবে। তবে হ্যাঁ, এখন তোমরা এডমিশনে পড়া বাদ দাও। কেন? কারণ ভাইয়া এই দেখো, তুমি এখন কি দিবা, সামনে এসএসসি দিবা, আর মাথায় রাখবা এই এসএসসি থেকে তোমার 80% প্রশ্ন আসবে। কত পার্সেন্ট? এসএসসি থেকেই তোমার 80% প্রশ্ন আসবে। তোমার টেক্সট বুক থেকে, বাংলা টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক, বাংলা ইংলিশ টেক্সট বুক থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো হয়। তোমার এমসিকিউ রিটেন এই টেক্সট বুক থেকেই বেশি প্রশ্ন হয়। আর গ্রামার যেগুলো সেগুলো আমরা পড়াই দিব, সমস্যা নাই। আর জিকে যেটা, এই জিকের মধ্যে তোমার হিস্টোরি যারা পড়তেছো, সিভিক্স যারা পড়তেছো, জিওগ্রাফি যারা পড়তেছো, তারপরে ইকোনমিক্স যারা পড়তেছো, এগুলা মিলে, এগুলো তো তোমরা পড়তেছো তাই না, অনেকটা তোমাদের পড়া হয়ে যাচ্ছে। আর বাকি যেগুলো থাকবে সবগুলো মিলে আমরা জিকে পড়াই দিব। তার মানে এখন তুমি এমন কিছু পড়ো না যেন তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়, ঠিক আছে। সো আমরা তোমাদেরকে এখন এসএসসি ফোকাস করো। এসএসসি যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার এডমিশনও অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো যখন যেটা দরকার তখন সেটা করার যে গাইডলাইন সেটা কিন্তু আমরা দিয়ে দিব, তোমার কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। ওকে, এবার চলো এই অধ্যায় থেকে তোমার কি কি পড়া লাগবেই, গুরুত্বপূর্ণ কি কি পড়া লাগবে দেখো। এই যে তৃতীয় অধ্যায়, ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। হ্যাঁ চলো, আচ্ছা দেখো, লর্ড রিপন। কি? লর্ড রিপন। এখানে তোমার কি কি জানতে হবে? আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন। দেখো, আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠন করেন কত সালে? 1882 সালে, আর প্রকাশ হয় 1883 সালে। রিপোর্ট দেখো, একটা লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ 4টা এমসিকিউ দেওয়া আছে। কে করছে? লর্ড রিপন করছে। কি করছে? আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন। কোনটা? হান্টার কমিশন। কত সালে? 1882 সালে। পেশ কবে? 1883 সালে। 5টা এমসিকিউ একটা লাইনের মধ্যে চলে আসছে, তোমার আলাদা করে পড়া লাগবে না। তারপরে দেখো, সংবাদপত্রের স্বাধীনতা ঘোষণা করেন কে? সংবাদপত্রের স্বাধীনতা ঘোষণা করছে লর্ড রিপন। তারপরে ফ্যাক্টরি আইন প্রকাশ করছে কে? লর্ড রিপন। তারপরে ইলবার্ট বিল প্রণয়ন করছে কে? লর্ড রিপন। কত সালে? 1883 সালে। সব গুরুত্বপূর্ণ তথ্য চলে আসছে, ঠিক আছে। তারপর দেখো, লর্ড কার্জন। লর্ড কার্জনে কি কি জানতে হবে? বঙ্গভঙ্গ করেন কত সালে? 1905 সালে। তার মানে বঙ্গভঙ্গ কে করছে? লর্ড কার্জন করছে। তার শাসনামলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। যদি প্রশ্ন করা হয় ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ কার সময়কে বলা হয়? লর্ড কার্জন। দেখছো, ইজিলি তোমার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। একটু মনোযোগ দাও, দেখবা তোমার পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। কথা কি বুঝতেছো? বাহ, সবাইকে আজকে ক্লাসটা শেয়ার দিছো? তোমরা যদি ক্লাসটা শেয়ার দাও তাহলে হচ্ছে আমার মানে ক্লাসটা নিতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, কারণ ক্লাসটা শেয়ার করলে কিন্তু হচ্ছে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর আসো, এই দেখো বঙ্গভঙ্গ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বঙ্গভঙ্গ, যেখান থেকে তুমি অবশ্যই একটা সিকিউ পাবা,
অবশ্যই একটা সিকিউ পাবা। আর একটা সিকিউ যদি আসে, তুমি এই তথ্যগুলো জানলেই তুমি একটা সিকিউ খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবা। কি কি জানতে হবে? বঙ্গভঙ্গ। ভাই বঙ্গভঙ্গরে ভাগ করো। বঙ্গ মানে কি? বঙ্গ মানে হচ্ছে বাংলা, বঙ্গ মানে বাংলা। আর ভঙ্গ, ভঙ্গ মানে হচ্ছে ভাগ করা বা বাতিল করা। তার মানে বাংলা, বাংলাকে ভাগ করাই হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কত সালে হয় মনে রাখবা? 1905 সালের 16 অক্টোবর। বঙ্গভঙ্গ কে করেন? লর্ড কার্জন করেন। বঙ্গভঙ্গের ফলে কি হয়? পূর্ববঙ্গ আসাম প্রদেশ নামে নতুন প্রদেশ সৃষ্টি হয়। পূর্ববঙ্গ আসাম, ঠিক আছে, অর্থাৎ বর্তমান পূর্ববঙ্গ হচ্ছে বর্তমান বাংলাদেশ, আর বাংলাদেশের সাথে বর্তমান আসাম। বঙ্গভঙ্গ রদ হয়। এই বঙ্গভঙ্গ রদ হয় কবে? এখন ভাইয়া রদ মানে কি? অনেকে রদ মানে কি বুঝো না, ঠিক আছে? বঙ্গভঙ্গ রদ, রদ মানে হচ্ছে বাতিল করা। মানে এই যে বঙ্গভঙ্গটা যে হইছে, এটাকে আবার বাতিল করে, এই যে এই বঙ্গভঙ্গ এভাবে ভাগ হইছে, এটাকে আমি বাতিল করে দিলাম, মানে আবার বাংলা একসাথে হয়ে যাওয়া, এটাই হচ্ছে বঙ্গভঙ্গ রদ। তাহলে মনে রাখবা যে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। কত সালে? 1911 সালে। খুবই গুরুত্বপূর্ণ, 11 সালের 12 ডিসেম্বর। এবং রদটা কে করছেন? রদ করছে লর্ড হার্ডিঞ্জ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যদি বলে বঙ্গভঙ্গ রদ করেন কে, তাহলে হবে লর্ড হার্ডিঞ্জ। বা বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে, যদি আসে ঘোষণা করেন কে, তাহলে হবে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। এগুলো তোমাদের জন্য মানে তোমাদের এইভাবে এত প্যাচ দিয়ে প্রশ্ন আসে না, এগুলো এডমিশনে আসে, তো সেখানে সকল প্যাচ, সকল কনফিউশন, সকল গিট্টু আমরা কিন্তু ছুটে দিই, ঠিক আছে? তো এগুলো নিয়ে টেনশন করতে হবে না। কারণ তখনকার সময় বঙ্গভঙ্গ যখন হয়েছে, তখনকার সময় হচ্ছে দিল্লিতে, মানে রদ যখন হবে দিল্লিতে, এই রাজা পঞ্চম জর্জ যে হচ্ছে পুরো মানে ইংল্যান্ডের রাজা, সেই রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠান কোথায় হচ্ছিল? এই দিল্লিতে। সেটা তখন তিনি সেখানে ঘোষণা দেন যে 1911 সালে এই রদ, বঙ্গভঙ্গ রদ হবে, ঠিক আছে? ওকে। তারপরে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? এই যে রাজা পঞ্চম জর্জ। এবং কোথায়? দিল্লির রাজ দরবারে, ঠিক আছে? দেখছো? তাহলে তুমি যদি এই বঙ্গভঙ্গ নিয়ে এতটুকু জানো, তাহলে কিন্তু তুমি একটা সৃজনশীল একদম কোপায় দিয়ে আসতে পারবা, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো স্বদেশী আন্দোলন। এটা থেকে অনেক প্রশ্ন আসে। স্বদেশী, স্বদেশী মানে কি? স্বদেশ, স্বদেশ তো বুঝো, মানে নিজের দেশ। এবার দেখো স্বদেশী আন্দোলনটা কি, চলো আমরা একটু দেখে আসি। স্বদেশী আন্দোলন দেখো, স্বদেশী আন্দোলন এগুলো এখন থেকে ভালো করে পড়ে রাখো, যাতে পরে এডমিশনে অনেক কাজে দিবে। দেখো, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়। তাহলে তোমাকে প্রশ্ন করবে বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় কোন আন্দোলনটা হয়? এই আন্দোলনটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এখন আমি তোমাকে একটু ঘটনাটা খুলে বলি, তাহলে তুমি আরো বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো বিহাইন্ড দ্য সিনে চলে যাই। দেখো আমি তোমাকে সহজ ভাষায় বলি, 1905 সালে বঙ্গভঙ্গ হয়। আর বঙ্গভঙ্গ মানে কি? বাংলাকে দুই ভাগ করে দেওয়া। 1906 সালে মুসলিম লীগ হয়। তো যখন এই বঙ্গভঙ্গ হইল, তখন এই পাশে কারা? হিন্দুরা বেশি, অর্থাৎ পশ্চিম বাংলায় হিন্দুরা কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই। কেন মেনে নিতে পারে নাই? কারণ দেখো ভাই, এই যে পুরো জায়গাটা মনে করো এটা হচ্ছে বাংলাদেশ, এটা কি? বাংলাদেশ। আর এটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামকে মনে করা হচ্ছে, চট্টগ্রামের মানুষরা চাচ্ছে চট্টগ্রাম আলাদা হয়ে যাক। কুকি চীন যারা, তারা চাচ্ছে চট্টগ্রাম আলাদা একটা স্বাধীন দেশ হয়ে যাক। এখন আমরা যারা ঢাকায় আছি বা অন্যান্য জায়গায় আছি, আমরা কি চাইবো যে এটা আলাদা হয়ে যাক? বলো, চাইবো? অবশ্যই চাইবো না। তো এই তৎকালীন হিন্দুরাও চায় নাই যে এই পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলা আলাদা হয়ে যাক। কিন্তু ব্যাপার হচ্ছে অন্যখানে। এখন ভাই তুমি হচ্ছে এই বাংলাদেশের সাথে চট্টগ্রামকে রাখবা, কিন্তু চট্টগ্রামের কোনো দাবি দেওয়া মানবা না, চট্টগ্রামে কোনো উন্নয়ন করবা না, চট্টগ্রামে কোনো অর্থনৈতিক বরাদ্দ দিবা না, চট্টগ্রামে কোনো শিক্ষা কার্যক্রম চালাইবা না, চট্টগ্রামে কিচ্ছু করবা না। তাহলে কি চট্টগ্রাম তোমার সাথে থাকবে? অবশ্যই না, তাই না? যেমন আমরা পাকিস্তান থেকে এই জন্য ভাগ হওয়ার ট্রাই করছিলাম, কারণ পাকিস্তান আমাদের অর্থনৈতিক বৈষম্য, তারপর হচ্ছে সামাজিক বৈষম্য, তারপরে হচ্ছে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, সব দিক দিয়ে বৈষম্য করছে অনেক বেশি, ঠিক আছে?
তো এই হচ্ছে অবস্থাটা তাদের সাথে এটা হয়েছে। তো ওরা কি করতো দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা, সব উন্নয়ন কলকাতায় হইতো, সব শিক্ষা ব্যবস্থা, বড় বড় ইউনিভার্সিটি সব কিছু কলকাতায় হইতো। এই যে আমাদের পূর্ব বাংলা, এই পূর্ব বাংলাতে কিছুই হইতো না। এই জন্য পূর্ব বাংলার যে মুসলিমরা তারা অনেক খুশি হয়েছিল, কারণ যখন এই পূর্ব বাংলা আলাদা হয়েছে তখন ঢাকায় রাজধানী হয়েছে। রাজধানী কোথায় হয়েছে? ঢাকায়। আর যখন ঢাকায় রাজধানী হয়েছে তার মানে এখানে অনেক অনেক উন্নয়ন হবে, এখানে অনেক প্রশাসনিক অনেক বড় বড় বিল্ডিং হবে, প্রশাসনিক কার্যক্রম চলবে, খাওয়া দাওয়া, জায়গা জমির দাম অনেক বেড়ে যাবে, এমন হবে না? এই জন্য তারাও এখানে অনেক খুশি হয়ে গেছিল। কিন্তু হিন্দুরা তো এটা মানতে পারে নাই, বা পশ্চিমবাংলা যারা আছে তারা তো এটা মানে নিতে পারে নাই। তারা এর বিরুদ্ধে কি করে? আন্দোলন করে। এই আন্দোলনের নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। এটার আরেকটা নাম হচ্ছে বয়কট আন্দোলন। নাম কি? বয়কট আন্দোলন। অর্থাৎ বয়কট আন্দোলনের মেন থিমটা হচ্ছে ইংরেজরা এই দেশে কেন আসছিল? ব্যবসা বাণিজ্য করার জন্য। এখন তারা মনে করো আইসা এই দেশ থেকে কি করে, মনে করো হচ্ছে 1 টাকা দিয়ে লবণ কিনতো। মনে করো, আমি জাস্ট তোমাকে উদাহরণটা দিচ্ছি, এই লবণ কিনে তারা সেটাকে নিয়ে যেত ইংল্যান্ডে, সেখানে এটাকে প্রস্তুত করে সেই লবণটাই আবার বাংলাদেশে আইনা বা এই উপমহাদেশে আইনা 5 টাকা বিক্রি করত। জাস্ট উদাহরণ দিলাম, ব্যাপারটা এমন। তারা আমাদের দেশ থেকে জিনিসপত্র নিয়ে তারাই সেটা একটু প্রসেস করে সেটা এখানে আইনা দ্বিগুণ দামে বিক্রি করত। এই হচ্ছে তাদের অবস্থা। তো যখন এই বয়কট আন্দোলনটা হয়েছে, বিলিতি পণ্য বর্জন, তার মানে আমরা ইংল্যান্ডের কোনো জিনিস কিনবো না, ইংরেজদের কোনো জিনিস কিনবো না। তখন কি ইংরেজরা আসছে কেন? টাকার জন্য আসছে। তারা কি এই এলাকার জন্য আসছে? তারা তো আসছে এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো এখানে যদি ব্যবসা বাণিজ্যই না করতে পারে তাহলে তাদের লাভটা হবে কি, তাই না? তো এই আন্দোলনটাই হচ্ছে স্বদেশী আন্দোলন, ঠিক আছে? তো এই আন্দোলনটার পরেই কিন্তু, এই আন্দোলনটার কারণেই কিন্তু পরবর্তীতে এইটা বঙ্গভঙ্গ রদ করা হয়। বুঝতে পারছো? বুঝতে পারলে জানাও। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে না? এত সুন্দর করে বললাম, তারপরে যদি মাথায় না ঢুকে তুমি পরবর্তীতে ভিডিওটা টেনে আবার দেখে নিও, ঠিক আছে? ওকে। তারপরে দেখো, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়। স্বদেশী আন্দোলনের জন্য অনুশীলন সমিতি, যুগান্তর পার্টি নামক সশস্ত্র সংগঠন তৈরি হয়। তারপরে অনুশীলন সমিতির নেতা ছিলেন পুলিন বিহারী দাস। যুগান্তর পার্টির নেতা কে ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে ক্ষুদিরাম ও তার সঙ্গীরা। এখন তোমার প্রশ্ন আসতে পারে, এই সূর্য সেন কোন আন্দোলনের নেতা ছিলেন? সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা এরা সবাই স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে সূর্য সেন নিচের কোন আন্দোলনের নেতা ছিলেন। এই সূর্য সেন কোন আন্দোলনের? এই স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? তারপর বাংলায় সংস্কার আন্দোলনগুলো দেখো। নওয়াব আব্দুল লতিফ তিনি কি করছেন? তিনি 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখছো এখানে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। মুসলমানদের ইংরেজি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। তারপরে আরেকটাকে সৈয়দ আমির আলী, তিনি কি করছেন? তিনি সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন 1877 সালে। তারপরে তার 2টা বিখ্যাত বই আছে, দ্য স্পিরিট অফ ইসলাম, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, এ শর্ট হিস্টোরি অফ সারাকান্স, তারপরে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক আন্দোলনের পথ প্রদর্শক, সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তারপর স্যার সৈয়দ আহমেদ সম্পর্কে আলিগড় আন্দোলনের জনক, তারপর তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন, তারপর ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। দেখছো এগুলো কিন্তু সব দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো। অর্থাৎ তুমি যদি এই তথ্যগুলো ভালো করে জানো তাহলে সৃজনশীল আসলেও লিখতে পারবা এবং এমসিকিউ আসলেও লিখতে পারবা, ঠিক আছে? মানে এই পিডিএফটা কিন্তু তুমি 1 ঘন্টা শেষ করে ফেলতে পারবা, এভাবেই কিন্তু পিডিএফটা করা হয়েছে, ঠিক আছে? পিডিএফ কিভাবে পাইতে হবে আমি তো বললাম, তোমরা জাস্ট এই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে হচ্ছে আমাদের আইডিকেশন যেই পেজে তোমরা ক্লাসটা করতেছো এই পেজে গিয়ে মেসেজ দিবা, মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিবা যে আজকের ইতিহাস ক্লাসের পিডিএফটা দিন, তাহলে 2টা পিডিএফ তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? ক্লাস শেষে, অবশ্যই ক্লাস শেষে। তারপরে আধুনিক ভারতের রেনেসাঁর জনক রাজা রামমোহন রায়, তারপর রাজা রামমোহন রায় সম্পর্কে জানবা। ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রবর্তক করেন, সতীদাহ প্রথা রহিত করে প্রধান ভূমিকা পালন করেন। সতীদাহ প্রথা কিন্তু রাজা রামমোহন রায় করে নাই, আইনটা কে করছে? আইনটা কিন্তু তিনি করে নাই, কারণ তার কাজটা কি? তার কাজটা হচ্ছে তিনি রাজা ছিলেন, তিনি জাস্ট এটাকে হচ্ছে করার জন্য তিনি সুপারিশ করছেন,
তিনি কিন্তু করেন নাই, ঠিক আছে, ভূমিকা পালন করছেন। তারপরে তার কি কি প্রতিষ্ঠা করছেন, আত্মীয় সভা, অ্যাংলো হিন্দু স্কুল, ব্রাহ্ম সমাজ, ধর্মসভা, এগুলো কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন। ঠিক সেম ভাবে তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে একে ফজলুল হক, তারপরে দেখো কংগ্রেস, তারপরে মুসলিম লীগ, সবকিছু কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া আছে, ঠিক আছে, সব তথ্য এই পিডিএফ এ দেওয়া আছে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া আছে। দেখো 1909 সালে কি হয়, 16 সালে কি হয়, 19 সালে কি হয়, সব এই তথ্যের মধ্যে দেওয়া আছে। সো যারা যারা ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু পিডিএফ পেয়ে যাবা। প্রাদেশিক নির্বাচন কত সালে হয়েছে এগুলো আসলে বোঝানোর মতো কিছু নাই, এই পিডিএফটায় আমাদের সব দেওয়া আছে। এগুলা তোমরা জাস্ট হচ্ছে পড়ে নিলে একদম কোনো কিছু বাদ দিবা না, এই পিডিএফ এর কোনো কিছু বাদ দিবা না, কারণ সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই এই পিডিএফটা করা হয়েছে। এই পিডিএফটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এই লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে জানতে পারো যে তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। তারপর স্যার র্যাডক্লিফকে সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন কে, স্যার এই মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। তারপর ভারত স্বাধীনতা আইন 1947 প্রণীত করেন। সো এগুলো যদি তুমি এখান থেকে ভালো করে পড়ে ফেলো তাহলে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলা তোমার এসিসি এডমিশন সবকিছু ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ দ্বিতীয় পত্রের ক্লাস নিব, দ্বিতীয় পত্রের ক্লাস নিব, কোনো সমস্যা নাই। সো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করে দিব। তোমরা হচ্ছে পেজে নক দিলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর বেশি বেশি পড়াশোনা করো, কারণ এসিসি দি জিপিএ 5 পাওয়ার যদি পাও তাহলে কিন্তু আসলে অনেক এগিয়ে থাকবা, ঠিক আছে। তোমরা এখন আগের ভিডিওটা একটু দেখে আসতে পারো জিপিএ 5 পাওয়ার, ঠিক আছে, আশা করি মজা পাবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।